স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করে তিনি একথা বলেন। ফ্যাসিস্ট সরকার বিদায় হলেও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না বলে অভিযোগ রিজভীর। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার তামাশা করছে মন্তব্য করে বলেন, কোনো কোনো উপদেষ্টা বিজ্ঞজনদের রাজনীতি শিখাচ্ছে। তিনি অভিযোগ করেন, উপদেষ্টাদের মধ্য থেকে নতুন কিংস পার্টি গঠনের কথা যখন শোনা যায় তখন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না, সেইটাকে বাদ দিয়ে আপনারা আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর পার্লামেন্ট নির্বাচন। এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। আওয়ামী লীগ আমলে 2 কোটি ভুয়া ভোটার করা হয়েছে, তাদের বিষয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে দেশবাসী তা জানতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, গণহত্যাকারী, জুলুমকারী ও ক্যাডার বাহিনী যেখানেই থাক তাদের দেশে এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। দেশের মানুষ জামায়াতের সাথে আছে বলেই এত নির্যাতনের পরও দলটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ আমলের ভুয়া ভোটার তালিকা দিয়ে সামনের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনার কাছে বলতে চাই, এই 2 কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। তার কারণ যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা কোনো দলীয় নির্বাচন কমিশন নয়। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে। এ তথ্য জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। লন্ডনে ব্রিফিংয়ে তিনি জানান, বেগম খালেদা জিয়ার প্রতিদিনই পরীক্ষা নিরীক্ষা চলছে। বয়স বিবেচনায় তার লিভার প্রতিস্থাপনের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলবে। সবকিছু ঠিক থাকলে আজ বিএনপি চেয়ারপারসন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পশ্চিম লন্ডনের কিংস্টনের বাসায় যাবেন। সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন। 10ম গ্রেডের দাবিতে সমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা। তারা বলেন, 13তম গ্রেডে বেতনভুক্ত হওয়া শিক্ষকদের মূল্যায়ন করা হয়েছে 3য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে। শতভাগ পদোন্নতির পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের। এমন গ্রেডে থাকা শিক্ষকদের অমর্যাদার শামিল বলে মনে করেন তারা। শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময় 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবেও মূল্যায়নের দাবি এই শিক্ষকদের। আমরা আজ এখানে সবাই 10ম গ্রেডের জন্য সবাই একসাথে হয়েছি। আমরা সবাই 2য় শ্রেণীর হতে চাই, কারণ আমরা সবাই মাস্টার্স করাই। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বৈষম্যের শিকার 13তম গ্রেডে আছেন, কিন্তু আমরা এই বৈষম্যের শিকার। আমাদের 10ম গ্রেড ন্যায্য অধিকার মানসম্মত পাঠদান করতে হলে শিক্ষকদেরকে অবশ্যই সম্মান দিতে হবে, 2য় শ্রেণীর পদমর্যাদা দিতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, সমাবেশের সবশেষ তো আমি জানতেই চাই, এখন তাদের যেসব দাবি সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বললেন, এছাড়া আরও কি বিষয় রয়েছে যেগুলো তারা বলছেন আপনি আমাদের জানাবেন? রেদওয়ান, আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এখানে কিন্তু সকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10টা থেকে তাদের যে সমাবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সরকারি শিক্ষকদের যে সমাবেশ, তাদের যে একটি দাবি, সেটা হচ্ছে 10ম গ্রেডে উত্তীর্ণ করার। সেই দাবিতে কিন্তু তারা এই সমাবেশে হাজির হয়েছেন, জড়ো হয়েছেন বলা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু এসেছেন, এমনকি তারা বিভিন্নভাবে তারা বক্তব্য দিচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। সেই শিকার হয়ে বা বৈষম্যভাবে আর থাকতে চান না। তারা বলছেন যে বৈষম্য দূর করে, যেহেতু দেশ নতুন করে আবার জন্ম নিয়েছে বা স্বাধীন হয়েছে, সেই প্রেক্ষিতে কিন্তু তারা চাচ্ছেন যে যাতে করে তাদের যে দাবি দেওয়া সেটা বাস্তবায়ন করতে হবে, না হলে তারা রাজপথ থেকে ছাড়বে না বা এই জায়গা থেকে তারা ছাড়বে না, এমনটা কিন্তু জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা বরাবরই বলে আসছেন যে একজন শিক্ষক কখনোই এই তৃতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসবে না। যেহেতু একজন শিক্ষক দেশ গড়া কারিগর, তাই সেক্ষেত্রে একটা শিশুরও ভবিষ্যৎ গড়ে দেন তারা, এমনটা কিন্তু বক্তব্য দিয়েছেন। তাই তাদের দাবি হচ্ছে দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে যাতে করে তাদের বেতন বৈষম্য যে বিষয়টি সেটা যাতে দূর হয়। এছাড়াও এই ধরনের সমাবেশ কিন্তু দীর্ঘদিন ধরে তারা করে আসছিলেন, কোনো ধরনের সমাধান পাননি। সেই সমাধান পাওয়ার আশা, যেহেতু গণ অভ্যুত্থান আশা জাগিয়েছে বলা যায় তাদেরকে বলা হয়েছে যে এই গণ অভ্যুত্থান যেহেতু হয়েছে তাই তাদের দাবিও মানতে হবে, আর না মানলে তারা এই সমাবেশ থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা বলছেন এখানে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন, এমনকি সমাবেশস্থলে তাদের পক্ষে কথা বলবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি 1টা থেকে 2টা পর্যন্ত বিরতি থাকবে, পরবর্তীতে আবার কর্মসূচি শুরু হবে। তো এই ছিল এখান থেকে রেদওয়ান সবশেষ। রেদওয়ান, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এতটুকুই বুঝতে পারছি আপনার কথায়। ধন্যবাদ আপনাকে আরিফ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির দাবিকে ভুয়া বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন তিনি। সুইজারল্যান্ডের ডাভুসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, পতিত সরকারের দাবি ছিল বাংলাদেশের প্রবৃদ্ধি সবাইকে ছাড়িয়ে গেছে, যা পুরোপুরি ভুয়া। দেশের মানুষের বিদ্যমান সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনের কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। এছাড়া নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ব্যক্তিগতভাবে পীড়াদায়ক বলেও মনে করেন তিনি। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীনে সফররত অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ইর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর বুধবার চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। বেইজিং থেকে সাংহাই যাওয়ার সময় ওই সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক পরিবর্তন হলেও কখনোই সম্পর্ক বাধাগ্রস্ত হয়নি। আমাদের সরকার অনেকবার পরিবর্তন হয়েছে, আমাদের সরকারের ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু কখনোই চীনের সাথে সম্পর্ক কোনো সমস্যার সম্মুখীন হয় নাই। এই সরকারও কিন্তু চীনের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। আমাদের সরকার হয়তো অন্তর্বর্তীকালীন হয়তো খুব দীর্ঘ সময় থাকবে না, কিন্তু আমাদের সম্পর্কের ধারাবাহিকতায় যেসব সিদ্ধান্ত আমরা নেব সেগুলো পরবর্তী সরকার যারা আসবে তারাও এটাকে ঠিক মতোই পালন করবে, সেটাকে ফলো করে যাবে। টঙ্গীর তুরাগ তীরে সাতপন্থীদের ইজতেমা হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে প্রশাসনকে মাঠ বুঝিয়ে দেবে তারা। তাবলিগ জামাতের ইজতেমার অনুমোদন সংক্রান্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ। এতে বলা হয়েছে, এবারও 2 পর্বে হবে ইজতেমা। প্রথম পর্বে 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমা। 2 ভাগে ইজতেমার আয়োজন করবেন তারা। 6 ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে প্রশাসনকে মাঠ বুঝিয়ে দিতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র সচিব ও শুয়ারি নিজাম ও মুরব্বীদের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন মাওলানা সাদ অনুসারীরা। মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ এসায়েম বলেছেন, হেফাজতকে 2 পর্বের ইজতেমার অনুমতি দিয়েছে সরকার, শুধু তাদের সাথে বৈঠক করে জুবায়েরপন্থীদের ইজতেমার তারিখ চাপিয়ে দেওয়া হয়েছে। আজ জুমার নামাজের পর এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন তারা। জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে এই তথ্য নিশ্চিত করেন বিচারক জন কফেনার। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ 3 হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পশ্চিমা সামরিক জোট নেটোতে অর্থায়ন করা যথাযথ নয় বলে মন্তব্য করেন ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরপরই জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল সহ নানা ইস্যুতে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর এর বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য, শহর ও নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার বেশ কয়েকটি সংগঠন। এরপর অসাংবিধানিক উল্লেখ করে আদেশটি স্থগিত করেন দেশটির ফেডারেল আদালতের বিচারক জন কফেনর। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অঙ্গরাজ্যগুলো। এর ফলে ট্রাম্পের ওই আদেশ আগামী ১৪ দিনের জন্য স্থগিত থাকবে। এই আদেশের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন ট্রাম্প। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সিনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ ৩ নেতা নিহতের ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম গুপ্ত হত্যা হিসেবে উল্লেখ করা হয়। স্থানীয় সময় বুধবার রাতে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ব্যঙ্গ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউস ত্যাগের আগে ভুলের জন্য নিজেকেও ক্ষমা করা উচিত ছিল সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে কোনো অর্থায়ন করা যথাযথ নয় বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অবস্থানের কথা জানান তিনি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।